ছোটবেলায় ইতিহাসের বইয়ে পড়েছিলাম আঙ্কর ভাটের কথা, যা নাকি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির। আর তখন থেকেই মনের চিলেকোঠায় কৌতূহল যে কত বড় সে মন্দির, কেমনই বা দেখতে, আর কোথায় বা আছে এমন মন্দির। আর তাকেই চাক্ষুষ করতে আজ আমাদের গন্তব্য কম্বোডিয়া। কম্বোডিয়া এমন একটা দেশ যেখানে আছে হাজার বছরের ইতিহাস, রহস্যময় সব মন্দির, আর তার সাথে অবিশ্বাস্য সস্তা একটা ট্রাভেল ডেস্টিনেশন। তাই আপনি যদি খুব সস্তায় বিদেশ বেড়াতে চান, তাহলে কম্বোডিয়াকে কিন্তু নিজের ট্রাভেল লিস্টে রাখতেই হবে। কিন্তু প্রশ্ন হলো, এই দেশের ভিসা পাওয়াটা কি আদৌ সহজ? শুনেছি ভারত, বাংলাদেশ বা অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলিকে এরা নাকি ভিসা সহজে দিতে চায় না। এখানকার ইমিগ্রেশনও কি সত্যিই খুব ঝামেলার? আর সিয়েম রিপে পৌঁছে প্রথম দিনটা আমরা কেমন করে কাটালাম, আর প্রথম দিনে আমাদের খরচ কত হলো, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার কম্বোডিয়া ট্যুরের ডে 1 এর কমপ্লিট এক্সপিরিয়েন্স শেয়ার করে নেব। এয়ারপোর্ট থেকে নাইট লাইফ সবকিছু। আমাদের কম্বোডিয়া সিরিজটিতে মোট 4টি ভিডিও আছে, আজ তার প্রথম পর্ব। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক অথবা কমেন্ট আমাদের নতুন নতুন জায়গার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা দেয়। কলকাতা থেকে এখন ইন্ডিগো কম্বোডিয়া সিয়েম রিপ শহরে সরাসরি ফ্লাইট শুরু করেছে। সময় লাগে প্রায় 2 ঘন্টা 15 মিনিট মতো। এই ফ্লাইট সোম, বুধ ও শনিবারে ভারতীয় সময় রাত্রি 1:50 নাগাদ কলকাতা এয়ারপোর্ট থেকে ছাড়ে ও সিয়েম রিপ পৌঁছয় স্থানীয় সময় সকাল 6:20 নাগাদ। আমরা দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি। এখান থেকে কিন্তু ডাইরেক্ট ফ্লাইট আছে কম্বোডিয়াতে, আজ সেটাই ধরে যাব। আবার সিয়েম রিপ থেকে সোম, বুধ ও শনিবারে স্থানীয় সময় সকাল 7:30টায় ছেড়ে কলকাতা পৌঁছয় ভারতীয় সময় 8:45 নাগাদ। যাওয়া আসা নিয়ে বিমান ভাড়া জনপ্রতি প্রায় 25,000 টাকা মতো পড়ে। আপনি ইন্ডিগোর ডাইরেক্ট ওয়েবসাইট www.goindigo.in অথবা booking.com, skyscanner, yatra.com ইত্যাদি ওয়েবসাইট থেকেও বুক করে নিতে পারেন। আমি এখন সিয়েম রিপ আঙ্কর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বিদেশ ভিবুয়ে এসে বাড়ির সাথে কানেক্টিভিটি তো দরকার, তাই ইমিগ্রেশন ক্লিয়ার করে এয়ারপোর্টেই চললাম লোকাল সিম কিনতে। এখানে আমরা ফ্লাইট থেকে নেমে ইমিগ্রেশন ক্লিয়ার করে ব্যাগেজ নিয়ে এখন বাস ধরবো বলে এসেছি। আমরা এখন বাসে চেপেছি। আমাদের $8 করে পড়েছে এক একজনের বাসে। যদি অনেকজন গ্রুপে আসে তাহলে হচ্ছে ওই হোটেল থেকে গাড়ি বুক করে বা এখান থেকে গাড়ি বুক করে যাওয়া যায়, কারণ এখান থেকে সিয়েম রিপ শহর কিন্তু বেশ খানিকটা দূর, প্রায় 50 কিলোমিটার মতো। সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। আর খুব সেফ। আমরা লাগেজ রেখেই সব ঘুরতে বেরিয়েছিলাম। হ্যাঁ, ভীষণই কোঅপারেটিভ ওনারা, বেশ ভালো সবটা। আর টিকিট ওনারাই ব্যবস্থা করে দিলেন। আমাদের লাগেজ সব তুলে দিয়েছে। এখন 7:30টায় বাস ছাড়বে। রাস্তার ভিউ দেখতে দেখতে যাবো। বেশ, এই যে এয়ারপোর্ট থেকে ছাড়লো, একেবারে সিয়েম রিপ শহরের এয়ারপোর্ট বাস স্টপেই দাঁড়াবে, মাঝে কোনো স্টপ নেই। তবে এদের ভিসার ব্যাপারটা যেটা বুঝলাম, হ্যাঁ, ভিসার ব্যাপারটা তো বললেইছি যে অনেক আগে থেকে জেনেছিলাম যে ভিসা ভীষণ, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের দেশগুলোকে ওরা ভীষণ হ্যারাস করে, কিন্তু সেরকম কিছু নাই। বললাম আমার হার্ডলি ওই 30-40 সেকেন্ড মতো লেগেছে। জাস্ট গিয়ে বললো আপনার ছবি তুলুন, আঙুলের ছাপ দিন, ব্যাস হয়ে গেল সঙ্গে সঙ্গে। তবে ওই ই পাসটা করে আসতে হবে। এটার জন্য যেটা লাগবে অবশ্যই ই ভিসা করে আসবেন। এদের দেশে কিন্তু 2 রকমের ভিসার প্রচলন আছে।
ই ভিসা অ্যান্ড ভিসা অন অ্যারাইভেল। ভিসা অন অ্যারাইভেল আপনি করতেই পারেন, কিন্তু আমি মনে করি হ্যারাসমেন্ট এড়িয়ে যাওয়ার জন্যে, সময় বাঁচবে, সব কিছুর জন্যে আগে থেকে ই ভিসা করে আসুন। আর ই ভিসার সাথে একটা ই অ্যারাইভেল ফর্ম ফিল আপ করতে হয়, যেটি আসার 7 দিনের মধ্যে করতে হবে, তার আগে নয়। হ্যাঁ, সেইটিও ওরা কিন্তু ম্যান্ডেটরি করতে হবে। আপনি যদি না করে আসেন, আপনার এয়ারপোর্টে করতে সময় লাগবে। হ্যাঁ, অতএব এগুলো যদি থাকে, ওনারা কোনো কিছুই দেখছেন না, ডাইরেক্ট আপনাকে ছেড়ে দিচ্ছে। আচ্ছা, যেহেতু আমরা আগে থেকে অনেকে শুনেছিলাম যে ক্যাশ দেখতে চায় পার পার্সন পিছু $500 করে অ্যাটলিস্ট এরকম। হ্যাঁ, তো আমরা সঙ্গে করে ক্যাশ এনেছিলাম যাতে কোনো এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ না করে, কিন্তু ওনারা কোনো কিছুই আমাদের সাথে কথা বলেনি, ডাইরেক্ট ছেড়ে দিয়েছেন। বাস থেকে নেমে হোটেলের টুকটুকে চেপে আমাদের হোটেল পৌঁছতে সময় লাগলো 10 মিনিট মতো। আমাদের হোটেল থেকেই বলে রাখা ছিল, ওরা টুকটুক পাঠিয়ে দিয়েছিল বাস স্ট্যান্ড। খরচ পড়লো $3। এটা যেতে এখন আমরা বাস যাই এয়ারপোর্ট বাস স্টপ, যেটা মানে সিএম দ্বীপ শহরে, সেখান থেকে এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেল থেকেই পাঠিয়েছে। এখনো পর্যন্ত মানে খুব ভালো আছে সবাই, এরা তো চূড়ান্ত পরিষেবা দিয়ে চলেছে আমাদেরকে। নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যাচ্ছে। এখন পর্যন্ত একবারও ব্যাগটা পর্যন্ত কেউ বইতে দেয়নি, সবাই ব্যাগ 7 কিলোমিটারও হবে না। কম্বোডিয়ার ইমিগ্রেশন নাকি ভীষণ ঝামেলার। আমিও সেরকম ভয় নিয়েই গিয়েছিলাম, কিন্তু না, ব্যাপারটা সেরকম একেবারেই নয়। আমাদের কিন্তু কোনো ঝামেলায় পড়তে হয়নি। তবে আপনি যদি ল্যান্ড বর্ডার বা পোর্ট বর্ডার দিয়ে এন্ট্রি নিতে চান, তাহলে ইমিগ্রেশনে প্রচুর ঝামেলা হয় বলে শুনেছি। তবে এয়ারপোর্ট এন্ট্রি সাধারণত নির্ঝঞ্ঝাট বলেই আমাদের মনে হয়। হোটেলে ঢুকতেই ওনারা আমাদের কফি দিয়ে ওয়েলকাম জানালেন। কফি খেতে খেতে পুরো দিনের প্ল্যানটা ছকে ফেললাম। এনারা মোটামুটি ইংরেজি জানেন, তবে ইশারাতে কমিউনিকেশন করতে সেরকম অসুবিধে হয় না। আমরা হলাম গিয়ে গুপি বাঘার দেশের মানুষ। মোরা সাদা সিধা মাটির মানুষ। দেশে দেশে যাই, মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই। দ্রুত প্ল্যান কষে নিয়ে ওনাদের কাছে ব্রেকফাস্টের অনুরোধ করলাম। আমাদের রুম ভাড়ার সাথেই ব্রেকফাস্ট ধরা ছিল। আমরা এখানে যতদিন থাকবো, লাস্ট দিনে আমরা অনেক হয় আমাদের মাঝরাতে বেরোতে হবে, কারণ আমাদের তো ভোরবেলায় ফ্লাইট, সকাল 7:20 ফ্লাইট। তো অনেকক্ষণ আগেই হয় রাত্রি 11টা-12টার দিকে বেরোতে হবে বা 3টের সময় বেরোতে হবে। তো লাস্ট দিনের ব্রেকফাস্টটা তো আমরা পাবো না, তাই ম্যানেজ করলাম যে ওই ব্রেকফাস্টটা যাতে আজকে আমাদের সাথে শিফট হয়ে যায়। এবং এরা কিন্তু সেটা আমাদের সাথে কোঅপারেট করলেন, অ্যাডজাস্ট করে দিলেন, যে আজকে বললেন হ্যাঁ ঠিক আছে, লাস্ট দিনে আপনারা তো ব্রেকফাস্ট নেবেন না, কারণ এখানে আমাদের ব্রেকফাস্ট ফ্রি, কমপ্লিমেন্টারি ধরাই আছে। তো সেই ব্রেকফাস্টটা এখন আজকে আমরা করবো। ভালো, এরা বেশ ভালো পরিষেবা দিচ্ছে কিন্তু। এনাদের ব্রেকফাস্ট মেনু খুব সাধারণ মানের। ডিমের অমলেটের লাইভ কাউন্টার তো ছিলই, তার সাথে নানা রকম ব্রেড, রাইস, সসেজ, ঘরে পাতা মিষ্টি দই। খাবারের স্বাদ মোটামুটি, নুন ঝাল একটু কম। পেট ভরে ব্রেকফাস্ট করে ওয়েটিং এরিয়াতে ফিরে এলাম। ঘর পেতে এখনো ঘন্টাখানেক বাকি। এখানে 12টা নাগাদ চেক ইন করে, তবে রুম ফাঁকা থাকলে এনারা আপনাকে আগেও চেক ইন করে দেবে। আমাদের বিধি বাম, কোনো রুম খালি নেই, তাই অপেক্ষা ছাড়া কোনো গতিও নেই। সুতরাং আমরা দুজন আশপাশটা একটু ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। এখানে কুমিরের মাংস খুব জনপ্রিয়। রাস্তার ওপারে কুমিরের চামড়া ও হাড় দিয়ে তৈরি নানা জিনিস দেখে একবার দোকানটাতে ঢু মারলাম। পথে একটা দোকানে অনেকগুলো ব্যাটারি বাইক দেখে দরদাম করার ইচ্ছে হলো। এখানে ব্যাটারি চালিত স্কুটিও ভাড়া পাওয়া যায়। ডাবল রাইড কিন্তু অ্যালাউ নয়। একবার চার্জে 30 কিলোমিটার মতো যায়। সারাদিনের ভাড়া $10। রাস্তার দুপাশে অসংখ্য ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির দোকান। সবার ট্যুর প্যাকেজ মোটামুটি একই রকম, দামও কাছাকাছি। হোটেলের থেকে বাইরের ট্যুর কোম্পানি দিয়ে বুকিং করলে একটু খরচ কম পড়ে,
আমরা যদিও হোটেলের থেকেই বুকিং করেছিলাম। এখানে বাইক ভাড়া সর্বত্রই পাওয়া যায়। খরচ বাইক ভেদে $12 থেকে $15 মতো। অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট বা যে কোনো সরকারি সচিত্র পরিচয়পত্র জমা রেখে সারাদিনের জন্য বাইক ভাড়া করা যায়। এই ভাড়াতে 1 লিটার পেট্রোল ধরা থাকে, বাকি পেট্রোল নিজেকে ভরে নিতে হয়। তবে আপনি যদি হোটেল থেকে বাইক ভাড়া করেন তাহলে ডকুমেন্ট জমা দেবার প্রয়োজন পড়ে না। তবে হোটেল থেকে বাইক ভাড়া করলে খরচ একটু বেশি লাগে। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের ফোন নাম্বার শেয়ার করে রাখবো, আপনারা চাইলে সরাসরি বুকিং করতেই পারেন। Is this a sweet? This is sweet one. 12টা বাজতেই আমরা হোটেলে ফিরে এলাম। আমাদের রুমও রেডি ছিল, দ্রুত রুমে ঢুকে পড়লাম। এখন আমরা আমাদের রুমে এসেছি। আমাদের হোটেলের নাম সিএম রিভার রেসিডেন্স। হ্যাঁ, তো আমি booking.com থেকেই বুক করেছিলাম, জাস্ট বারান্দা আছে কিনা বলে, কারণ আমি ওই জামা কাপড় একটু কাচতে হয়, তো অনেকদিন থাকবো, একটু বারান্দা হলে জামা কাপড় শুকোতে সুবিধে। কিন্তু এখানে বাথটাব থাকবে ঘরের মধ্যে, আমার সেটা জানা ছিল না। আমি এখানে এসে সারপ্রাইজডই হয়েছি সেটার জন্য। হ্যাঁ, আর বাথরুমটাও বিশাল বড়। হ্যাঁ, এক এক জায়গায় তো দেখেছি বাথরুমের সাইজ এখানে যা দিয়েছে রুমের সাইজই তাই হয়। হ্যাঁ, কিন্তু বিশাল বড় বাথরুম, বেশ কোজি। ব্যাপারটা বিশাল কিছু যে তা নয়, কিন্তু বেশ কোজি। কিন্তু ওই সমস্যা একটাই সব জায়গায় যেটা থাকে, বালতি মগ। এদের বালতি মগ নেই না, এই ব্যাপারটা ইন্ডিয়াতেই তো অনেক হোটেলে থাকে না। কেন? আমরা যে আসামের 5 স্টার হোটেলটায় ছিলাম, কি নাম, অনেক জায়গা কি নাম ছিল, ওতে তো গিয়েছিল বলতে মেফেয়ার। মেফেয়ারে একমাত্র 5 স্টার হোটেল যেটাতে বালতি মগ ছিল। এটা একদম মেন রোডের উপর, এখানে বসে বসে সময় কেটে যাবে। স্মোকিং গ্রাউন্ড, যারা স্মোক করতে চায় তাদের জন্য জায়গা হয় বাইরে। আজকে আমরা যাব ওই একটা লেক দেখতে, টোনলেস স্যাপ এই টাইপের নাম কিছু। এখানকার নামগুলো না ভীষণ ফটো মনে। তো যাই হোক, ওরা আমাদেরকে 1:40 থেকে 2:10 মধ্যে পিক আপ করবে হোটেলেই। আর হচ্ছে ওখানে 2:30 থেকে স্টার্ট করবে, ডিপার্চার 2:30, ফিরতে সন্ধ্যে হয়ে যাবে, কারণ সানসেট ট্যুর। আর প্রাইস পড়ছে একজনকার $24 করে। দেখি ঘুরে এসে আর বাকিটা ওখানে তো যাবো, আপনাদেরকে দেখাবোই কিরকম লেক, কি ব্যাপার। এখন একটু ফ্রেশ হয়ে নিতে হবে, বেরোতে হবে। দুপুরে একটু রেস্ট নিয়ে 2টোর মধ্যে রেডি হয়ে নিলাম, কারণ সামনে আছে টোনলে স্যাপ লেকে সানসেট ট্যুর। গোটা ট্যুরটি শেষ করতে ঘন্টা 4 সময় লাগবে। হোটেল থেকে এনারা আপনাকে নিয়ে যাবে ও ফেরত করে দেবে। Actually, in Cambodia we still follow Hinduism, and our name usually related to Hindu god. My full name actually Hari, which is mean Vishnu. You can call me Vishnu. The temple built for me, Angkor Wat. এই ট্যুরে লোকাল মার্কেট ভিজিট, লোকাল স্কুল ভিজিট, একটা হাল আমলের বৌদ্ধ মন্দির দর্শন, সবশেষে বড় বোটে করে এরা আপনাকে টোনলে স্যাপ লেকে সূর্যাস্ত দেখিয়ে হোটেলে পৌঁছে দেবে। প্রথমে গাইড আমাদের একটা লোকাল মার্কেটে নিয়ে গেল। আমরা এখন এসে গেছি, টোনলে স্যাপ যাচ্ছিলাম। এখন এসেছি মাঝ রাস্তায় রোলু বলে একটা জায়গায়, সেখানকার লোকাল মার্কেট এক্সপ্লোর করার জন্যে। এই রোলু বলে জায়গাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আগে এই জায়গাটার নাম ছিল হরিহরি লাইয়া, এইখান অঞ্চলের রাজধানী। সেটাই এখন নাম পরিবর্তন করে এখন রোলু। এখানে লোকাল মার্কেট খুব জমজমাট, সেটাই দেখতে এখন আমরা এসেছি। দেখুন মার্কেটে কি কি পাওয়া যায়। Kilometers away. It's too far. Well, yeah, 15
15 hours, not 15 kilometers, 15 hours away. That's why they have to keep some ice. শোল মাগুর কই পার্শে বাটা বাঙালিদের জয় জয়কার আর কি। সবকিছু দেখা মিলছে। They only bring their fresh meat today. You buy fish sauce, Also similar. but you buy fish sauce. What is this? Roho. No. I mean, if you go into a cheese shop at home, it's like overpowering. Really? Yeah. Wow. Yeah. It tastes strong like French blue cheese. I never experienced the blue cheese, but I heard it also smell very strong, stinky. So it sounds similar to our rojo, which is a fermented fish. দৈনন্দিন যে সমস্ত জিনিসপত্র ব্যবহার হয় সেগুলোও কিন্তু এখানে আমাদেরই মতো রং বেরঙের স্কচ ব্রাইট, ঝাঁটা, ঝাড়ু, ঝাঁটা, অনেক রকম কিছু আছে। এই যে ফানেল দেখ, চুমন এগুলো নুন। প্রচুর নুন। হয়তো ডিফারেন্ট, না সেটা বোঝা যাবে, এরা মশলা কম খায়। মানে এরা ঝালটা গোলমরিচের ঝাল হ্যাঁ, খায়, গোলমরিচের আমরা ঝাল। লঙ্কার ঝালটা বেশি খাই। হুম। ওরা আবার বলছিল ওরা লঙ্কা খেলে ওদের পেট জ্বালা করে। হ্যাঁ, লঙ্কা খেলে পেট জ্বালা করে। এই এখানকার পুকুরগুলোও কিন্তু আমাদের দেশের পুকুরের মতোই। হ্যাঁ, এই যে দেখ। চাঁদি ফাটা রোদে কিছুক্ষণ মার্কেটে ঘুরে দ্রুত এসি ট্রাভেলারের ঢুকে শান্তি পেলাম। পথে যেতে যেতে প্রচুর ফ্লোটিং বাড়ি দেখা গেল। এই বাড়িগুলো মোটা মোটা কাঠের থামের ওপর মাটি থেকে অনেকটা উঁচুতে তৈরি। গাইডের কাছে জানতে পারলাম বর্ষাকালে এই চত্বরটি নাকি পুরোটাই জলের তলায় চলে যায়। বন্যার হাত থেকে বাঁচতে বাড়িগুলি তাই এইভাবেই বানানো হয়। পথে একই গঠনশৈলীতে তৈরি একটি স্কুল পড়ল। গাইড আমাদের সেটাও ঘুরে দেখালেন। So always one that you start early because you will finish nice. আর এখানকার ছোট ছোট ক্ষুদে ছাত্রছাত্রীরা, ওরা এখন হ্যালো ওরা এই বয়সেই দেখুন ছোট একটি ছেলে এখনই টুকটুক চালাচ্ছে বাইকের মতো। হ্যালো। গাড়িতে উঠে কিছুটা যেতেই একটা বিয়ে বাড়ি চোখে পড়ল। কম্বোডিয়ায় এসে বাড়তি পাওনা কম্বোডিয়ান বিয়ে বাড়ি দেখা। কিছুক্ষণ বিয়ে বাড়ির দৃশ্য ক্যামেরা বন্দি করে আমরা বৌদ্ধ মন্দিরের পথে পা বাড়ালাম। বৌদ্ধ মন্দির দর্শন শেষ। এবার দুটো সুবিধা মতো সিট দেখে আমরা বোটে চড়ে বসলাম। এই যে সবাই আমরা বোটে উঠেছি, বোটে বোটিং করবো। সানসেট দেখ। সানসেট ক্রুজ, এই বোটিংয়ের টিকিট আমাদের কিন্তু প্যাকেজেই ধরা আছে। ওনারা আমাদেরকে এক বোতল জলের বোতলও দিয়েছে। প্রচণ্ড কিন্তু বাইরে গরম, ভালোই ঘাম হচ্ছে। এসব জায়গায় শীতকালে আসাই ভালো। আমরা ফেব্রুয়ারির লাস্টে এসেছি, তাতেই ঘেমে স্নান করে যাচ্ছি। এখানে সারি সারি অনেক বোট দাঁড়িয়ে আছে, এই বোটগুলিতে করে পর্যটকদের ঘোরানো হয়। পথে দু একটা ক্রোকোডাইল ফার্মিং জোন পেরিয়ে আমরা টোনলে স্যাপ লেকে ঢুকে পড়লাম। ৬৭,৬৬৮ স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই টোনলে স্যাপ লেকটি এই অঞ্চলের লাইফলাইন।
গোটা প্রভিন্সে যত মাছ আপনারা খাবেন তার 90% এই লেকটি থেকে সংগ্রহ করা হয়। সুতরাং কম্বোডিয়ার 37% জনবসতি এই লেকটি ঘিরেই পড়ে উঠেছে। 10 মিনিট মতো লেকে চলার পর এনারা আমাদের একটা দোকানে নিয়ে হাজির করলেন। সেখানে আমরা জনপ্রতি $5 বিনিময়ে মহিলা পরিচালিত একটি ডিঙি নৌকোতে উঠে বসলাম। $5.50 দিয়ে এক একজনের করে দুটো টিকিট কেটেছে, আমাদের দুজনে $11 পড়েছে। আগে আমরা ভেসেছিলাম সেই ভারত মহাসাগরের বুকে মালদ্বীপসে, এবার আমরা ভাসছি কম্বোডিয়ার টনলেসের লেকের বুকে। প্রথমে আমরা এই নৌকা ভাড়া করব নাই ঠিক করেছিলাম, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম এই নৌকা বিহার ছাড়া এই ট্যুর অসম্পূর্ণই থেকে যেত। নৌকো নিয়ে মাঝি আমাদের অদ্ভুত ক্ষিপ্ততায় লেকের খাড়ির ভেতর দিয়ে মৃদুমন্দ গতিতে নিয়ে যেতে থাকলো। দুপাশে নিস্তব্ধতা আর লেকের বিশালতা আমাদের সম্মোহন করে দিয়েছিল। দেখি দেখি মুখটা দেখি তোর, ভয় লাগছে। আত্মারাম খাঁচা হয়ে গেছে। দারুণ দারুণ, এটা না এলে মিস করে যেত। আধ ঘন্টা মতো নৌকা বিহার করে কয়েকটি সুন্দর ছবি তুলে আমরা আবার দোকানে ফিরে এলাম। অল্প কিছুক্ষণ অপেক্ষা করে আমরা আবার বোটে চড়ে বসলাম। বোট থেকে সূর্যাস্ত সত্যিই মনোমুগ্ধকর। দূর থেকে ভেসে আসা বিদেশি গানের কলির সাথে সূর্যদেব অস্ত গেলেন, আর আমরা আমাদের ট্যুর শেষ করে ফিরে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। হোটেলে ফিরে অল্প একটু ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম রাতের খাবারের সন্ধানে। নতুন দেশে এসে সেখানকার লোকাল স্ট্রিট ফুড ট্রাই করা চাই। খুব খিদেও পেয়েছিল। একটা মোটামুটি পছন্দসই স্ট্রিট ফুডের দোকান থেকে কিছু লোকাল ফুড অর্ডার করে দুটো চেয়ার দখল করে বসে পড়লাম। ফুড স্ট্রিটে ঘুরতে ঘুরতে আমাদের তো খিদে পেয়ে গেছিলই, তাই অর্ডার করলাম দুটো ডিশ ভেবে ভাবনা চিন্তা করেই, কারণ জানি না তো কোনটা কিরম খেতে। আমরা গাধার মতো খাচ্ছি। হ্যাঁ, এইটা দিয়ে ওরা মেখে মেখে খাচ্ছি, আমি এতক্ষণে বুঝি। ও, এটা দিয়ে এটাকে মেখে খেতে হতো না, আর এটা তো অন্য একটা খাবার। ঠিক আছে, ইটস ওকে, খাই আমরা। এটা কি নাম রে? টমিয়াম স্যুপ। টমিয়াম স্যুপ দারুণ, প্রত্যেকটা খাবার দারুণ। এখন রাত 9টা হবে। বেশিরভাগ দোকান এর মধ্যেই ফাঁকা হতে শুরু করেছে। একটু লোকাল দোকানগুলো উঁকি মারতে মারতে হোটেলের দিকে আবার রওনা হলাম। কাল আবার সকাল সকাল উঠতে হবে, কারণ কাল থেকেই আমাদের টেম্পল ট্যুর স্টার্ট হবে। এই কম্বোডিয়া সফরের পরের পর্বে আমরা আপনাদের সাথে আমাদের মন্দির ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নেব। আর থাকবে এই মন্দির পরিক্রমা কিভাবে করবেন, কিভাবে এন্ট্রি টিকিট কাটবেন এবং কি ধরনের টিকিট কাটবেন যাতে সব মন্দিরগুলি এক টিকিটে খুব সহজেই দেখা হয়ে যায়। হাজার বছরের পুরনো মন্দিরগুলির সাথে জড়িয়ে থাকা রোমহর্ষক ইতিহাস যদি মিস করতে না চান, তাহলে আমাদের কম্বোডিয়া সফরের পরবর্তী পর্ব দেখতে ভুলবেন না। আর যদি আমাদের এই পর্ব আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করে অবশ্যই জানাবেন।